আলোচনা যদি হয় মুঘল আমলের ইতিহাস, তাহলে পানিপথের নাম শোনেনি এমন ব্যক্তি হয়তো কেউই নেই। পানিপথের মোট 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার মধ্যে প্রথম যুদ্ধটি করেছিলেন সম্রাট বাবর। আগের দিন আমরা আলোচনা করেছিলাম মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে বাবরের ঐতিহাসিক আত্মজীবনী তুজুকি বাবরের গুরুত্ব। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজকের আলোচনা পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কী ছিল। পানিপথের প্রথম যুদ্ধ তো বাবর করেছিলেন, কিন্তু এই যুদ্ধের একটা অনেক বড় গুরুত্ব আমরা দেখতে পাব, যার ফলেই আমরা এদেশে মুঘল সাম্রাজ্যকে এতদিন স্থায়ী হতে দেখেছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মধ্যযুগের ভারত ইতিহাসে 1526 খ্রিস্টাব্দ সব থেকে উজ্জ্বলতর একটি সন। 1526 খ্রিস্টাব্দ এই সময়েই সংঘটিত হয় প্রথম পানিপথের যুদ্ধ। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে মুঘল বাহিনী দিল্লির সিংহাসন থেকে লোদি বংশকে অপসারিত করে দীর্ঘ তুর্কি আফগান সুলতানি শাসনের অবসান ঘটিয়ে দেন। একদিক থেকে এটি ছিল একটি চূড়ান্ত নির্ণয়কারী যুদ্ধ। ইতিহাস খ্যাত পানিপথের প্রান্তরে, যেটি অবস্থিত দিল্লি আগ্রা থেকে 40 কিলোমিটার দূরে। 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল মুঘল ও ইব্রাহিমের বাহিনী মুখোমুখি হয়। সংখ্যার বিচারে ইব্রাহিমের সৈন্য ছিল গরিষ্ঠ, অর্থাৎ অনেক বেশি। যুদ্ধক্ষেত্র ছিল তাদের পরিচিত, আবহাওয়াও ছিল ভারতীয় যোদ্ধাদের পক্ষে সহনীয়। তথাপি যুদ্ধের পরিণতি হল বিপরীত। বাবরের সুকৌশলী নেতৃত্ব, মুঘল বাহিনীর শৃঙ্খলা পরায়ণতা, জয়লাভের একান্ত ইচ্ছা, আত্মকলহ ও অসন্তোষদীর্ণ সুলতানি বাহিনীকে সহজেই পরাস্ত করে দিতে সক্ষম হয়। এই যুদ্ধে সর্বাধিক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা হল মুঘল বাহিনী কর্তৃক বারুদের ব্যবহার। বাবরের পূর্বে ভারতীয় কোনো যুদ্ধেই গোলা বারুদের ব্যবহার হয়েছে বলে জানা যায় না। এই যুদ্ধে ইব্রাহিমের পরাজয় যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করে, যেখানে ইব্রাহিম লোদির পক্ষে ছিল প্রায় 1,00,000 সৈন্য, 1,000 হাতি। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে হাতির সংখ্যা ছিল 5,000। আবার বাবর মাত্র 8,000 সৈন্য নিয়ে পানিপথে অবতীর্ণ হন। কোনো কোনো ঐতিহাসিক একে 12 থেকে 13,000ও বলেছেন। এসব সত্ত্বেও বাবরের নেতৃত্বাধীন মুঘল অশ্বারোহী সুনিপুণ গোলন্দাজ ও তীরন্দাজ বাহিনীর নিকট যুদ্ধের প্রথম দিনই ইব্রাহিম লোদি ও তার 20,000 সৈন্য প্রাণ দেন যুদ্ধক্ষেত্রে। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমেই ভারতে মুঘল শক্তির প্রবেশ নিশ্চিত হয় এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নেতৃত্বে শুরু হয় ভারত ইতিহাসের নতুন একটি অধ্যায়। এরপর মুঘল সম্রাটদের নেতৃত্বে সমগ্র ভারতব্যাপী ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গঠনের যে প্রয়াস, তা শুরু হতে দেখা যায় এবং বহুলাংশে তা বাস্তবায়িতও হয়। রাজনৈতিক ঐক্য, ধর্মীয় সহনশীলতা, সাংস্কৃতিক জাগরণ ইত্যাদির মাধ্যমে ভারতের জাতীয় রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা, তা কিন্তু ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে। পানিপথের প্রথম যুদ্ধের তাৎক্ষণিক গুরুত্ব সম্পর্কে যদি বলতে যাওয়া হয়, তাহলে এই যুদ্ধ নিশ্চিতভাবে ভারতের রাজনৈতিক পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন ঘটাতে পারেনি। দুর্বল অবক্ষয়ী লোদি বংশের পতন ঘটলেও ভারতের সার্বিক যে রাজনীতি, মানে আমরা আগেই আলোচনা করেছি যে সেই সময় আমাদের ভারতবর্ষে মুঘলদের পাশাপাশি শক্তিশালী রাজপুত গোষ্ঠী ছিল, আফগান গোষ্ঠী ছিল, তাদের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন ঘটেনি পানিপথের যুদ্ধের দ্বারায়। তাছাড়া এই যুদ্ধে জয়ী হয়ে ভারত সম্রাট হিসেবে বাবর কিন্তু আত্মপ্রকাশ করতে পারেননি, বরং বলা যায় যে দিল্লির যে
সালতানাত বা দিল্লির যে সিংহাসন, শুধুমাত্র সেখানেই মুঘল শাসনের সূচনা হয়েছিল। ইব্রাহিম লোদি পরাজিত হলেও তখনও ভারতের বহু অঞ্চলে আফগান যে সর্দাররা ছিলেন তাদের কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল, এবং এদের অনেকেই দিল্লির মসনদে বসতেও আগ্রহী ছিলেন। এই সময় সম্বল, বায়ানা, মেওয়াট, কালপি, এটাওয়া, ধোলাপুর, গোয়ালিয়র প্রভৃতি স্থানের প্রত্যাখ্যাত আফগান অভিজাতবর্গ ইব্রাহিম লোদির ভাই মোহাম্মদ লোদি এবং বিহার খাঁর নেতৃত্বে মুঘলদের ওপর চরম আঘাত হানার জন্য প্রবলভাবে প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে রাণা সংগ্রাম সিংহের নেতৃত্বে রাজপুত শক্তি তখনও দক্ষিণ পূর্ব ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। এই থেকে বোঝাই যাচ্ছে পানিপথ জয় করে দিল্লি, আগ্রা দখল করলেও বাবর তথা মুঘলদের রাজনৈতিক কর্তৃত্ব প্রশ্নহীন ছিল না। ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডে তখনও বহু স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল। যাই হোক, এই যুদ্ধের ব্যাপক হত্যাকাণ্ড এবং এর পরিণতি ইতিহাসের পাতায় পানিপথের প্রান্তরকে চিরস্মরণীয় করে রেখেছে। বদায়ুনি বলেছেন, আব্দুল কাদের বদায়ুনি, যাকে আমরা পাবো কখন? আকবরের আমলে। তিনি যে গ্রন্থগুলি রচনা করছেন তাতে তিনি বলছেন, এই যুদ্ধের বহু পরেও যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে গভীর রাতে অতিক্রমকালে যুদ্ধের চিৎকার ও মানুষের আর্তনাদ শোনা যায়। মানে যুদ্ধের সময় তো প্রচুর প্রাণহানি হয়েছিল এবং প্রচুর গোলাগুলি, নানান রকমের অস্ত্রশস্ত্র দিয়ে মানে যুদ্ধের যে ভয়ানকতা সেটা কিন্তু তখনও একটা গা ছমছম পরিবেশ সৃষ্টি করে রেখেছিল। আর কখনকার গল্প করছি আমরা? আকবরের সময়কালের তার সভাসদ বদায়ুনির লেখাতে, অর্থাৎ বাবর, তারপরে হুমায়ুন এবং তারপর আকবর, সেই সময়কালেও আমরা দেখতে পাচ্ছি কি যে না, পানিপথের যুদ্ধের যে ক্ষেত্র তার পাশ থেকে গভীর রাতে অতিক্রমকালে যুদ্ধের চিৎকার, মানুষের আর্তনাদ শোনা যায়। 1526 এই যুদ্ধ হয়েছিল এবং 1588 এই পথে ফতেপুর সিক্রি যাত্রাকালে তিনি স্বয়ং এই আর্তনাদ শুনেছেন। কে? বদায়ুনি। এই বক্তব্যে হয়তো কল্পনা মিশ্রিত রয়েছে, কিন্তু এত মানব সম্পদ ও যুদ্ধ উপকরণ বিনষ্ট হওয়ায় ভারতের যে প্রাণ শক্তি তা যে দুর্বল হয়ে পড়েছিল সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে পানিপথের কি গুরুত্ব ছিল তা আমরা আজকে এই আলোচনা থেকে জানতে পারলাম। দেখা হচ্ছে আগামী সানডে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি তারা ভিডিওটি লাইক করে আরও শেয়ার করে দিন সকলের সঙ্গে, যাতে আপনার মতো আরও মানুষ উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।